শুভেচ্ছা, সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আইন অনুযায়ী ২০ বছরের বেশি পুরাতন বাস ও ২৫ বছরের ট্রাক রাস্তায় চলতে পারে না। এটি নিশ্চিত করতে অভিযানে নেমেছে বিআরটিএ। এবার সরকারি প্রতিষ্ঠান বিআরটিসিকেও ছাড় দিচ্ছে না ভ্রাম্যমাণ আদালত। তবে যথারীতি অভিযানকে হয়রানি উল্লেখ করে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি পরিবহন মালিক সমিতি। দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, তবে এর গঠন প্রক্রিয়া নিয়ে তাদের মতভেদ আছে। জাতীয় ঐকমত্য কমিশনে আজকের আলোচনা মূলত ছিল এই বিষয়ে। সেখানে প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলগুলোকে আরও একদিন সময় দিয়েছে কমিশন। দেশে রাজনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে দলগুলোর নেতারা দ্রুত জাতীয় সনদ করার দাবি জানিয়েছেন। এবং এনসিপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্র থাকবে না। চট্টগ্রামের সমাবেশে বলেছেন দলের নেতারা। রাতে সেখানে সমাবেশে নাহিদ বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন বলেই বিভিন্ন জায়গায় তাদের বাধা দেয়া হচ্ছে। এর আগে রাঙামাটি সমাবেশে তারা নতুন সংবিধান তৈরির ইচ্ছে জানান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান নিয়ে মুখোমুখি অবস্থানে বিআরটিএ ও মালিকপক্ষ। ১৫ দিনের মধ্যে অভিযানের নামে হয়রানি বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি মালিকপক্ষের। বিআরটিএর সাফ কথা, ২০ বছরের বেশি বাস এবং ২৫ বছরের উপরে হওয়া কোনো ট্রাক চলতে পারবে না সড়কে। মাহমুদুল হাসানের রিপোর্টে বিস্তারিত। ২০ বছরেরও বেশি পুরনো বিআরটিসির দোতলা এই বাসটি চলছে রাজধানীর ব্যস্ত সড়কে। সরকারি যানবাহন সাধারণত ট্রাফিক পুলিশ এড়িয়ে চলে, তবে আজকের চিত্র ভিন্ন। বাস চালক কারোরই নেই বৈধ কাগজপত্র। গত পরশুদিন হারাই গেছে, আমি জিডি করব, আমার ডিউটির কারণে আমি জিডি করতে পারি নাই, আমি ডিউটি করে গিয়ে জিডি করবো স্যার। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের প্রথম দিনে বিআরটিসির অনেক দোতলা বাসের দেখা মিলল ভ্রাম্যমাণ আদালতের সামনে। বাদ পড়েনি ব্যক্তি মালিকানাধীন গাড়িও। জিডি করছি, ঠিক আছে, আমার সময় দিছে, ডেলি বেসিক ড্রাইভার হিসেবে আমি এটা পারবেন চালাই স্যার। আমাদের গাড়িতে তো স্যার কাগজ থাকে না। কেন থাকবে না? এটা স্যার অফিস ম্যানেজমেন্ট জানে। সরকারের নির্ধারিত মেয়াদ পার করে ফেলা বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধে সারা দেশে একযোগে চলছে অভিযান, জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমাদের এইবার মূল টার্গেট হলো যে গাড়িগুলোকে আমরা ডাম্পিং করব, শুধু জরিমানা করব না, আমরা গাড়িগুলোকে আটকিয়ে ফেলবো যেন এটা পরবর্তীতে আর রোডে চলাচল না করতে পারে। আমাদের যে ট্রাফিক আইনে যেটা মামলা হয়, আমরা নিয়মিতই ব্যবস্থা নিই এবং নিয়মিতই ডাম্পিংয়ে দিই। দেশব্যাপী চলা এই অভিযান রাজধানীর ফার্মগেটে উদ্বোধন করেন বিআরটিএর চেয়ারম্যান। সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা তার। আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু resolve all the problems existing in our country. আজকের এই উদ্ভূত পরিস্থিতির কারণে তবে অভিযানকে হয়রানির অভিযোগ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি। ১৫ দিনের মধ্যে এসব বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার ঘোষণা তাদের। এই অচলাবস্থা নিরসন না করলে ১৫ কার্য দিবসের পরে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় দেরি নিয়েও বিআরটিএর বিরুদ্ধে বিস্তর অভিযোগ মালিক শ্রমিকদের। এ বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল প্রসঙ্গে সব দল একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। কমিশনের সহসভাপতি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে সনদ প্রস্তুত করতে কাজ করছে কমিশন। দেশে রাজনৈতিক সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে দ্রুত জাতীয় সনদ করার দাবি জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। নুরুন নাহার উইলির রিপোর্ট।
সেনাশাসক এরশাদের পতনের পর জাতীয় নির্বাচন আয়োজনে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠন করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। দেশের মোট 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এমন সরকারের অধীনে। জাতীয় ঐকমত্য কমিশন যেসব মৌলিক ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে তার মধ্যেও আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এ বিষয়েও একমত হয়েছে দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 15তম দিনের আলোচনায় মতভেদ দেখা দেয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে সে বিষয়ে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দলগুলোকে আরও একদিন সময় দিয়েছে কমিশন। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল তারা যে ইনক্লুড করার প্রস্তাব করেছে, এটার সংজ্ঞা কি হবে? পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে। আজকে একটা ড্রাফট মোটামুটি সবার মতামত প্রেক্ষিতে ঐকমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে। এছাড়া আলোচনা হয় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে। এটা ওপেন থাকা ভালো, যে দলীয় প্রধান ইচ্ছা করলে প্রধানমন্ত্রিত্ব নিতে পারেন যদি পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হয়। টু বি প্র্যাকটিক্যাল, প্রধানমন্ত্রী এবং লিডার অব দ্য হাউস দুটাতেই একজন ব্যক্তি থাকতে পারবেন। 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরের অন্য কাউকে দলের প্রদান করেন। কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও আলোচনার আগ্রহ প্রশংসনীয়। তিনি আশা জানান নির্দিষ্ট সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র সই করা সম্ভব হবে। কমিশন এখনও এই বিষয়ে আস্থাশীল। কমিশন এখনও মনে করছে যে এই প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে, এবং আমরা মনে করি আমরা জুলাইয়ের শেষ নাগাদ 31শে জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদ স্বাক্ষর করতে পারবো। দিনের আলোচনায় রাজনৈতিক নেতারা বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে এবং সাধারণ মানুষ একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। তাই আলোচনা কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সনদ করা জরুরি। রাজনৈতিক দলের কর্মী হিসাবে এটা আমাদের দায়িত্ব। আমরা এখানে বেশি সময় থাকতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করেন, বা যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, সেখানে জনগণের সরকার গঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্র বিনির্মাণে ভিন্ন মত ধারণ করতে চায় বিএনপি। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কৃষক দলের উদ্যোগে সকালে জিয়া উদ্যানে নিম গাছ লাগান বিএনপি মহাসচিব। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তিনি। আরও বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, মানুষ হত্যা করে পুড়িয়ে মেরেছে শেখ হাসিনা, তাই তাকে কখনোই ক্ষমা করা যাবে না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার 20তম দিনে আজ পদযাত্রা করছে চট্টগ্রাম ও রাঙামাটিতে। চট্টগ্রামের সমাবেশে তারা বলেন, বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্রবিহীন দেশ করার কথা। নাহিদ বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন বলে বিভিন্ন জায়গায় তাদের বাধা দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট। এনসিপির পদযাত্রা উপলক্ষে চট্টগ্রামে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সার্জিস আলমদের অভ্যর্থনা জানাতে বিকেল থেকেই বহদ্দার হাটের মোড়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এনসিপির নেতাকর্মীরা। এনসিপির পক্ষে ও ফ্যাসিবাদের বিপক্ষে বিভিন্ন রকম স্লোগান দেন তারা। কেন্দ্রীয় নেতা নেত্রীদের উপস্থিতিতে সন্ধ্যা 7:45টার দিকে বহদ্দারহাট থেকে শুরু হয়ে মুরাদপুর হয়ে 2 নম্বর গেটে গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে বিপ্লব উদ্যানে সমাবেশ করেন তারা। বক্তব্যে চট্টগ্রামকে অর্থনীতির লাইফলাইন ও স্বাধীনতার দুয়ার বলেন এনসিপির আহ্বায়ক। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম, বাণিজ্যের লাইফলাইন হচ্ছে এই চট্টগ্রাম। চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানান পরশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলা
দফা ঘোষণা করবে। চট্টগ্রাম থেকেই এনসিপির যাত্রা শুরু উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ যখন পথ হারায় তখন চট্টগ্রামবাসী প্রতিরোধ করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ৫৬,০০০ বর্গ মাইলে সবাই ন্যায্য হিস্সা নিয়ে থাকবে। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে প্রজা হবে, এই নিয়ম বাংলাদেশে থাকবে না। সেখানে নাহিদ ইসলাম জানান, দেশের সকল জনগোষ্ঠীকে সমান মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চায় এনসিপি। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকার থাকবে, আমার অধিকার থাকবে। আমরা জানি পাহাড়ি জনগোষ্ঠী, চাকমা, মারমা, কঞ্চনগা, বংশ সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, ভূমির অধিকার নিয়ে লড়াই করছে। জাতীয়তাবাদের নামে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে বলেও রাঙামাটির সমাবেশে অভিযোগ তোলেন এনসিপি নেতারা। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এনসিপি সমাবেশকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা গোপালগঞ্জে জারি করা কারফিউ ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তিতে জানান, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে। এদিকে গোপালগঞ্জে জীবনযাত্রা স্বাভাবিক রাখতেই কারফিউ ও ১৪৪ ধারা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে কোর কমিটি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে উপদেষ্টা জানান, যখন যে পরিস্থিতি তখন সে ব্যবস্থা নেওয়া হবে। সেখানকার ঘটনা রাজনৈতিক মন্তব্য করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানে কোনো গণগ্রেফতার হচ্ছে না। গত ১৬ তারিখে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত নিয়ে সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে বলে জানিয়েছে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো গোপালগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার দিন জরুরি বিভাগে প্রথম মৃতদেহটি যখন আসে তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণার পর রোগীর স্বজনেরা অসৌজন্যমূলক আচরণ করে এবং এক পর্যায়ে জোর করে মরদেহ নিয়ে যায়। সে সময় চারিদিকে সংঘর্ষ চলছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অসহায় বোধ করে। এই বিবৃতির মাধ্যমে সব ভুল বুঝাবুঝির অবসান হবে বলেও মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানে নিহত হন ৬ জন সাংবাদিক, যাদের ৩ জন রাজধানীর এবং ৩ জন বাইরের। পরিবারের একমাত্র কর্মক্ষমকে হারিয়ে কিভাবে চলছে তাদের পরিবার, সে খোঁজ যেন রাখে না কেউই। ওবায়দুল কবিরের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। এই দৃশ্য গত বছরের ১৯শে জুলাই সিলেটের কোর্ট পয়েন্ট এলাকার। পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি এটিএম তুরাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। সেদিনের মাত্র ৩ মাস আগে বিয়ে করেছিলেন তোরাব। আমার এখনো পর্যন্ত সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। গত বছরের ৪ আগস্ট বিগত সরকারের পতনের ঠিক আগের দিন দৈনিক খবরপত্রের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিককে পিটিয়ে হত্যা করা হয়। মা নেই ৩ বছর, নেই বাবাও। এমন মানসিক যন্ত্রণা আর আর্থিক কষ্টে মানবেতরও জীবন কাটছে প্রদীপের ২ ছেলের। অভিযোগ, শহীদের স্বীকৃতির আবেদন করলেও সে তালিকায় ওঠেনি বাবার নাম। একটা গর্বের বিষয়, আবার একটা খারাপ লাগার বিষয় যে আমার বাবার পেশাগত দায়িত্ব পালন করতে যা শহীদ হয়েছে, আর একটা খারাপ লাগার বিষয় যে আমার আর কেউ থাকলো না। তো শহীদ হওয়ার পরে বাবা শহীদের তালিকায় নাম আনার জন্য আমি অনেকবার 2বার করে আমি চেষ্টা করছি। ৫ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে শহীদ হন দৈনিক লোকালয় পত্রিকার স্থানীয় সাংবাদিক সোহেল আখুঞ্জি। 3 শিশু সন্তান নিয়ে তার স্ত্রী মৌসুমী আক্তার নিদারুণ কষ্টে আছেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের আত্মদান ও অবদান নামে বই প্রকাশ করছে। সে বইয়ের একজন লেখক সিলমি সাদিয়া।
তিনি মনে করেন রাজধানীর বাইরের এসব শহীদ সাংবাদিকদের নিয়ে নেই তেমন আলোচনা। প্রমিনেন্ট পত্রিকা বলতে আমরা যে বিষয়টাকে বুঝে থাকি সেখানে তারা নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের লোকাল লেভেলে বা জেলাতে কাজ করছে, সেটারও একটা কারণ হতে পারে যে তারা হাইলাইটেড কম হয়েছে। তবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বলছে শহীদ সাংবাদিকদের পরিবারের জন্য আরও অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি। প্রত্যেকটা সেক্টর থেকে তাদের কৃতিত্ব যেভাবে নেয়ার জন্য চেষ্টা আছে বা স্বীকৃতি পাচ্ছে, সাংবাদিকরা সেভাবে বহুলাংশে স্বীকৃতিটা পাচ্ছে না। 30 জুলাই আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে জুলাইয়ের শহীদ সাংবাদিকদেরকে আমরা সহায়তা দেব। এটা একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে হবে। আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত 320 জন সাংবাদিকের তালিকা করা হলেও শেষ পর্যন্ত 26 জনকে অনুদান দিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। গণপরিবহনে যেন টিকিটের জন্য লাইন ধরতে না হয় সেজন্য সরকার সব বাহনে র্যাপিড পাস কার্ড সেবা চালুর পরিকল্পনা নিয়েছে বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। বিকেলে রাজধানীর এফডিসি কাউন্টারে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের র্যাপিড পাস ব্যবহারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পর্যায়ক্রমে এই কার্ডের মাধ্যমে যেন যাত্রীরা বাস, ট্রেন, ওয়াটার ট্যাক্সি, লঞ্চের ভাড়া ও সেতুর টোল পরিশোধ করতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। এবার আন্তর্জাতিক। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় শনিবার আরও 116 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। গাজার দক্ষিণে খান ইউনিসের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও রাফার উত্তর পশ্চিমে দুটি স্থানে এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর সহায়তা কেন্দ্রের সামনে ত্রাণ আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান 38 জন। এদিকে ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যে গাজা সিটির আল শিফা হাসপাতালে অপুষ্টিতে 35 দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শেষ করছি রাতের সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 20 বছরের বাস ও 25 বছরের ট্রাক ধরতে রাস্তায় BRT এর অভিযান। একে হয়রানি অভিযোগ তুলে ধর্মঘটের হুঁশিয়ারি পরিবহন মালিকদের। তত্ত্বাবধায়কে একমত হলেও প্রক্রিয়া নিয়ে মতভেদ রাজনৈতিক দলগুলো দ্রুত জাতীয় সনদ দেওয়ার দাবি নেতাদের। বৈষম্য, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় এনসিপি, চট্টগ্রামের সমাবেশে বললেন দলের নেতারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।